বাংলাদেশের শ্রেষ্ঠ কবি মানিক বন্দ্যোপাধ্যায়, ঠিক না? পিতার নাম দিছিল বেশি বুঝে প্রবোধ। প্রবোধ মানে কি? প্র মানে হচ্ছে বেস্ট, যে বেশি বুঝে। যেমন ধরো শাসন যদি উত্তম হয় তাহলে সেটাকে বলা হয় উত্তম শাসন, মানে প্রশাসন। নাম যদি বেশি ছড়িয়ে যায় তাহলে সেটাকে বলা হয় কি? প্রনাম। বুঝতে পেরেছো? গতি যদি কারো বেশি হয় তাহলে সেটাকে কি বলা হয় বলতো? গতি যদি কারো বেশি হয় তাহলে সেটাকে কি বলা হয়? প্রগতি, প্রম্যাক্স। তাকে বলা হয় প্রগতি। এই তো হয়ে গেছে। শাসন যদি উত্তম হয় তাহলে তাকে বলা হয় প্রশাসন। যে বেশি বুঝে তাকে বলা হয় কি? প্রবোধ। তাই বোঝা যায় মানিকের বুঝ বেশি ছিল, তাই মানিকের আসল নাম ছিল প্রবোধ কুমার বেশি বুঝা বন্দ্যোপাধ্যায়। তার নাম কি ছিল? মানিক। তিনি ফ্রয়েডীয় কবি, তিনি মার্ক্সবাদী কবি। তিনটা কথাই পড়তে হবে। আরেকটা কথা আছে, তিনি লিবিডো চেতনার লেখক। এই লিবিডো মানে কি বুঝো? লিবিডো চেতনার লেখক, এই লিবিডো কি বুঝো কিনা বলো? ইয়েস অর নো? মানিক ফ্রয়েডীয় লেখক, নামিক, হ্যাঁ এই তো বুঝে গেছো, থ্যাংক ইউ। অনেকে বলেছেন সেক্সুয়াল, থ্যাংক ইউ, হয়ে গেছে। লিবিডো মানে হচ্ছে কামনা, কামনা বাসনার লেখক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। তার প্রত্যেকটা উপন্যাসে কামনা বাসনা ছিল। লিবিডো চেতনা, যেমন যারা লম্পট না তাদেরকে আমরা কি বলি? লিউড পারসন, লম্পট পারসন, উইকেট পারসন, লম্পট পারসন, লাইসেন্সাস পারসন, লম্পট পারসন, লাসিভিয়াস পারসন, লম্পট পারসন, লিবিডোনাস পারসন, লম্পট পারসন। হ্যাঁ, এই হচ্ছে তোমার লম্পটের অনেকগুলো সাথে। লিবিডো মানে হচ্ছে যৌন চেতনা। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে মানিকের প্রত্যেকটা উপন্যাস এগুলো আছে ভাই। মানিক সম্পর্কে জাদু, বাস্তবতা, পরাবাস্তবতা নাম শুনি। জাদু, বাস্তবতা, পরাবাস্তবতা এটা ব্যাখ্যা করতে গেলে তোমাদের ভালো সময় লেগে যাবে, এত সময় পাবো না। তাহলে এখন সংক্ষেপে তার বিখ্যাত কিছু অংশ, তার লিবিডো চেতনা, সে কেন ফ্রয়েডিয়াজম। ফ্রয়েডিয়াজম মানে হচ্ছে তোমার, ফ্রয়েডিয়াজম লিবিডো চেতনার মতোই। ফ্রয়েডিয়াজম হচ্ছে প্রত্যেকটা মেল ফিমেলের প্রতি আকর্ষণ থাকবে, এটাই হচ্ছে ফ্রয়েডিয়াজম। মেল থাকবে ফিমেলের প্রতি আকর্ষণ, ফিমেল থাকবে মেলের প্রতি আকর্ষণ। এটা আরো বাজে ব্যাখ্যা আছে, কিন্তু বাজে ব্যাখ্যা আমি যাবো না। তার প্রত্যেকটা উপন্যাসের মধ্যে এই বিষয়গুলো আছে। যেমন তোমরা পদ্মাবতী মাঝে মধ্যে পড়েছো, দেখছো ইয়ের সাথে, কুবেরের সাথে কপিলার কি একটা সম্পর্ক তোমরা সেখানে দেখেছো, ঠিক না? তারপর আবার দেখছো মালার সাথে বড়বাবুর কি একটা সম্পর্ক, ঠিক না? এখানে আবার আমরা পদ্মাবতী মাঝে মধ্যে একটা ঘটনা তোমরা পড়েছো, এনায়েত। এনায়েতের ঘটনা পড়ছিলাম ময়নাদ্বীপে। এনায়েত আর বশিরের বইয়ের ঘটনা। এনায়েত কার বাসায় গেছিল? বশিরের বইয়ের বাসায় গেছিল। পরে বশিরের বউ চিৎকার মারছে, জনগণ এনায়েতকে ধরে রেখেছে। মনে আছে তোমাদের? পরবর্তীতে এনায়েত গাছের সাথে বান্ধা রাখছে আর বলছে, আরে কি করবি না? হোসেন মিয়া বলছে, আরে কেউ খাবার দিবি না, বান্ধা রাখলাম। তখন এনায়েত হোসেন মিয়া বলে, মিয়া ভাই আমি তো ভুল করি নাই। বশিরের বউ আমার দেখা দুই বেলা মুসকি মুসকি হাসে। তোমাদের কি সেই সংলাপ মনে আছে? মিয়া ভাই আমার কোনো দোষ নাই। বশিরের বউ আমার দেখা দুই বেলা মুসকি মুসকি হাসে। এই যে দেখো, এখানে আছে লিবিডো চেতনা, এখানে আছে কি? ফ্রয়েডিয়াজম। এখানে দিবারাত্রি কাব্যের মধ্যে যে নায়ক থাকে হেরম্ব, এই হেরম্ব নায়িকার ঘরে গিয়ে নায়িকাকে ঝাঁপে ধরে। তাহলে এখানে তুমি বুঝতে পারছো এখানে আছে লিবিডো চেতনা বা ইত্যাদি, ঠিক না? এখানে আছে কি? লিবিডো চেতনা। পুতুল নাচের কথার মধ্যে তোমরা দেখেছো ডাক্তার শশী, পুতুল নাচের কথা পড়ছো কিনা আমি জানি না তোমরা। আর নায়িকার নাম থাকে কি? কুসুম। শশী ডাক্তার থাকে বোধায় কিছু বুঝে না। অপরদিকে কুসুমের স্বামী থাকে পরাণ, কিন্তু পরাণের একটু দুর্বলতা ছিল। কি দুর্বলতা বুঝে নাও, এই জন্য কুসুম ধীরে ধীরে ঝাঁপিত হয় কার দিকে? শশী ডাক্তারের দিকে। মানে হারবাল, হারবাল, ঠিক আছে, ওই দুর্বলতাই ছিল। তাই কুসুম ধীরে ধীরে ইনক্লাইনেশন ঝুঁকে পড়ে কার দিকে? শশীর দিকে। সে শশীকে গিয়ে জাগা বেজাগা কুজাগা দেখা দেখা বলে, শশী ডাক্তার আমার এইখানে ব্যথা ওইখানে ব্যথা, কোথায় কোথায় ব্যথা এটা আইডিয়া করে নাও। সে কুজাগা দেখা, জাগা বেজাগা কুজাগা দেখা, সে ডাক্তারকে বলে, ডাক্তার এখানে ব্যথা ওখানে ব্যথা, ইত্যাদি ইত্যাদি। এক সময় শশী বিরক্ত হয়ে যায় কুসুমের উপর। শশী কুসুমের উপর বিরক্ত হয়ে লাস্টে শশী কুসুমকে বলে, কুসুম তোমার শুধু দেহ দেহ দেহ, তোমার কি মন নাই কুসুম? কুসুমকে সে অপমান করে। এরপর সে অপমান করার পর নিশ্চয়ই কুসুম আর থাকবে না। কুসুম থাকে না পরবর্তীতে। পরবর্তীতে কুসুম রাগ করে তার বাপের বাড়ি চলে যায়। কুসুম তখন রাগ করে তার বাপের বাড়ি চলে যায়, চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় উপন্যাসের শেষ দিকে। বাপের বাড়ি চলে যায়, চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরে এক সময় শশীর মধ্যে আবার ওই লিবিডো চেতনা জেগে ওঠে। শশীর মধ্যে লিবিডো চেতনা জেগে ওঠে। এরপর দেখা যায় শশী গিয়া কুসুমকে বলে, কুসুম তুমি যাও না। তখন কুসুম কি বলে জানো? কুসুম বলে, লাল তক্তকে তাতানো লোহার কড়াই ফেলে রাখলে শীতল হয়ে যায়। তাহলে কুসুম আগে ছিল কি? লাল তক্তকে তাতানো লোহার কড়াই, কিন্তু শশী ডাক্তার তাকে ফেলে রেখেছে, তাই এখন সে কোল্ড হয়ে গেছে। বুঝতে পেরেছো? তাহলে কাহিনীটা ক্লিয়ার? তাহলে এখানেও কি আছে? লিবিডো চেতনা। এখানেও আছে ফ্রয়েডিয়াজম, পুতুল নাচের রীতিকথা। এখানে আরেকটা ভয়ঙ্কর কথা আছে। শশীর যে বাবা থাকে জমিদার, সে শশীর বাবা শশীদের বাড়িতে যে কাজ করে কাজের বুয়া, সেই কাজের বুয়ার সাথে এবার বাকি ঘটনা বুঝে দাও। তাহলে এখানে লিবিডো চেতনা কি পরিমাণ আছে পুতুল নাচের রীতিকথার মধ্যে, একটা গেস করে নাও, একটা অ্যান্টিসিপেট আইডিয়া করে নাও, ডিটেস করে নাও। বুঝতে পেরেছো? তাই না? কামনা করলো কি? ঠিক বলেছো বাবু। তাইলে এবার তোমরা কি বুঝতে পেরেছো তাকে কেন ফ্রয়েডিয়াজমের লেখক বলা হয়, তাকে কেন লিবিডো চেতনার লেখক বলা হয়? ক্লিয়ার? প্রচেতনা, থ্যাংক ইউ। হইলো কেন? পুতুল নাচের নামকরণ হইলো কেন? ও পুতুল নাচের নামকরণ হইলো, এটার কারণ হচ্ছে, দেখো শশী প্রথম দিকে ভাবে এই এলাকায় থাকবে। আর শশীর বাবা ভাবে শশী এত বড় ডাক্তার, সে কলকাতায় গিয়ে ডাক্তারি করবে, গ্রামে থাকবে কেন? তাহলে শশী ভাবে গ্রামের মানুষ উন্নয়ন করবে, শশীর বাবা ভাবে সে কলকাতায় থাকবে। কিন্তু উপন্যাসের শেষ দিকে দেখা যায় শশীর বাবার একটা ইচ্ছা ছিল শশীর বাবা থাকবে গ্রামে, শশী থাকবে কলকাতায় নামকরা ডাক্তার। কিন্তু উপন্যাসের শেষ দিকে দেখা যায় যখন শশীর বাবা ওই যে একটা কাজের বুয়ার সাথে একটা আকাম করে ফেলে, তখন শশীর বাবা এলাকা ছেড়ে দেয় কলকাতায় জায়গা। আর শশী কিন্তু তোমার গ্রামে পড়ে থাকে। অর্থাৎ তারা চায় একটা হয় একটা। শশীর বাবা থাকতে চায় গ্রামে, সে জায়গা কলকাতা। আর শশী একসময় থাকতে চায় গ্রামে, কিন্তু গ্রামে সে ফাইনালি থাকতে পারে না। কুসুম যখন তাকে রিফিউজ করে, তখন শশী কিন্তু আবার কলকাতা যাওয়ার জন্য মনস্থির করে। তাহলে তাদের জীবনে দেখা যায় তারা চায় একটা হয় একটা। এখানে একটা কথা আছে, আমাদের জীবন পুতুল বই অন্য কিছু নয়, অর্থাৎ আমরা পুতুল ছাড়া আর কিছু না। আমরা চাই এক হয় আরেক। আমাদের সৃষ্টিকর্তা যেভাবে নাচায় আমরা সেভাবে কি করি? নাচি। তাইলে আমরা হচ্ছে পুতুল, আর আমাদের নাচায় কেটা? সৃষ্টিকর্তা। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এটা কিন্তু পরীক্ষা এসেছিল কোন এক পরীক্ষায়, লাল তত্ত্বকে তাতানো লোহার কড়াই ফেলে রাখলে শীতল হয়ে যায়। এটা কার উক্তি বলো? এটা কার উক্তি? শশীর উক্তি, থ্যাংক ইউ। কুসুমের উক্তি। শশীর কেমনে লিখলাম? এটা কুসুমের উক্তি। বোঝা নাই? বোঝা নাই এরকম আছো? সে এক সময় হট ছিল, লাল তত্ত্বকে তাতানো লোহার কড়াই, এখন সে কোল্ড হয়ে গেছে। তার অনেকদিন ফেলে রেখেছে, কাজে লাগায় নাই, তাই সে কোল্ড হয়ে গেছে। না বুঝার কি হলো? ঠিক আছে, এটা একটা বিখ্যাত উক্তি। তাহলে দেখো, তাহলে দিবারাত্রি কাব্য পরীক্ষা আছে হেরম্ব, পদ্মাবতী মাঝি ইত্যাদি, জননী জননী তার একটা আছে, আর শপথ জননী আছে, আবার ইয়ারও জননী আছে, কি যেন হুমায়ুন আহমেদের জননী আছে। এখানে পড়বা যেগুলো সময় কম, নাহলে আমি সবগুলো বলে দিতে পারতাম। কিন্তু ও এটা সব পড়তে হবে, মানিক সব, মানিকের বাদ দেওয়ার কোনো সুযোগই নাই। এবার আসো মানিককে মার্ক্সবাদী বলা হয়। শুরুতে একজন বলেছিল মানিককে কেন মার্ক্সবাদী বলা হয়, তাহলে তোমাকে আমি ছোট পুকুর স্বাধীনতা এটা বলে বুঝতে পারবো মার্ক্সবাদী কেন। ছোট পুকুর স্বাধীনতার মধ্যে দেখা যায় যে নায়ক থাকে, নায়কের নামে বলেছে, যাও নায়ক হচ্ছে তোমার শ্রমিক, ইন্ডাস্ট্রি কাজ করে, শ্রমিক কাজ করে। এক শ্রমিক আন্দোলন করার কারণে, যেহেতু শ্রমিক আন্দোলন আছে তাহলে এটা কি ফ্রয়েডিয়ান, এটা হচ্ছে তোমার মার্ক্সবাদ। শ্রমিক আন্দোলন করার কারণে তার চাকরি চলে যায়। বুঝতে পারছো? তার চাকরি চলে যাওয়ার কারণে তার তো যেহেতু চাকরি নাই, সে কি করবে? তখন সে শ্বশুর বাড়িতে যেতে থাকে, ওই বড় বকুলপুর থেকে ছোট বকুলপুর যেতে থাকে। ছোট বকুলপুর যাওয়ার পথে
ওই এলাকায় যে আবার আরেকটা তোমার ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রিতে আবার গন্ডগোল শুরু হয়। ওই গন্ডগোলতে আগুন লাগায় দেয়। আগুন লাগায় দেওয়ার পর সেখানে পুলিশ এসে গুলি করে। ওই গুলিতে নায়ক মারা যায়। তাহলে এই যে ইন্ডাস্ট্রি গন্ডগোল, শ্রমিকের স্বাধীনতা এসব নিয়ে লেখা, তাই এটাই হচ্ছে তোমার মার্ক্সবাদ। তাই বলা হয় মালিক কোন ধরনের উপন্যাসিক, তাহলে অ্যান্সার হবে মানিক মার্ক্সবাদী উপন্যাসিক। বুঝতে পেরেছো? তার অসাধারণ গল্প অতসীম আমি অন্যান্য, এটা লিখে সে পুরস্কার পেয়েছিল। তোমরা পড়েছো ছোটবেলায়, বাজি ধরে লিখেছে। মানে কিন্তু গল্প লেখা ইচ্ছা ছিল না। বন্ধুদের মধ্যে বলছে যে এই পত্রিকায় যেসব গল্প ছাপায় যেহেতু ভালো গল্প তো আমি লিখতে পারি। বন্ধুরা বলছে যে বলাই যায় কিন্তু আসলে করা যায় না, পারলে করে দেখা। তখন মানিক বলছে এর চেয়ে ভালো পত্রিকা বা গল্প যে আমি না লিখতে পারি তাহলে তোদের আমি খাওয়াবো, বাজি ধরছে, টাকা বাজি ধরছে। পরবর্তীতে মানিক গল্প লিখছে অতসীম আমি অন্যান্য, এবং এই গল্প সাথে সাথে কি পেয়েছে, প্রথম গল্পই তার পুরস্কার পেয়েছে। এই জন্যই বলা হয় বাজি ধরে মানিক কোন গল্প লিখেছে, অতসীম আমি অন্যান্য, এবং এটাই পুরস্কার পেয়েছে। আর প্রাগৈতিহাসিক হচ্ছে আমার দেখা সর্বশ্রেষ্ঠ একটা গল্প, হচ্ছে প্রাগৈতিহাসিক। সর্বশ্রেষ্ঠ গল্প আমি এটাকে বলবো। তোমরা কি প্রাগৈতিহাসিক কেউ পড়েছো? কেউ পড়ো নাই? আচ্ছা, আমি সংক্ষেপে বলেছি। তবে দেখো মালিক কিন্তু সবকিছুই জিনিয়াস। হ্যাঁ, সরীসৃপ নামে আছে তো, এই যে সরীসৃপ তার উপন্যাস আছে, এই যে সরীসৃপ মানিকের প্রাগৈতিহাসিকটা সংক্ষেপে আমি তোমাদের একটু বলি। মানিকের প্রাগৈতিহাসিক, প্রাগৈতিহাসিক মানে হচ্ছে ইতিহাসের অনেক আগে। এখানে নায়কের নাম থাকে ভিখু। ভিখু থাকে দুর্ধর্ষ ডাকাত, বড় ডাকাত থাকে। একদিন ডাকাতি করতে গিয়ে ভিখুর সাথে মোট তিনজন যায়, তিনজন ডাকাতি করতে। ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে যায়, দুইজন ধরা পড়ে যায়। আর ভিখু এতটাই দুর্ধর্ষ থাকে, সে দুই কূপ দিয়ে দুইটারে হত্যা করে। দুইটারে হত্যা করে নিজে একটা কূপ খায়, নিজে একটা কূপ খায়া তার একটা হাত তোমার ঝুলে যায়। কূপ খায় হাত ঝুলে যায়, এমন অবস্থা হয় ভিখুর। আর সে কিন্তু দুইটারে খুন করে চলে আসছে দুর্ধর্ষ। এই হাত ঝোলা অবস্থায় সে তার বন্ধু যায় পেল্লাদের বাসায়, পেল্লাদ। তার বন্ধুর নাম ছিল পেল্লাদ। গভীর রাতে ওই পেল্লাতে উঠ উঠ, পরে পেল্লাতে উঠে, ওঠার পর পেল্লাতে কয় কি করছস? ভিখু কয় তুই হালারে খালাস করে দিয়ে আমি চলে আইছি, নিজে একটা কূপ খাইছি। এখন যেহেতু এলাকায় জানাজানি হয়ে যাবে, তখন ভিখুকে কই রাখা যায়? ভিখুকে নিয়ে রাখে জঙ্গলের মধ্যে। ওই জঙ্গলের মধ্যে একটা মাচান করে দেয়, মাচানের মধ্যে ভিখু থাকে। এখানে তাকে চিরামুড়ি দেয়, চিরামুড়ি সে খায়। তার হাত লতা পাতা দিয়ে সে তার হাতটাকে ধীরে 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 শুকায়, হাতটাকে বাঁধে এবং শুকানোর অবস্থায় নিয়ে আসে। কিছুদিন পর তার খাবার শেষ হয়ে যায়, সে আসে পেল্লাদের ঘরে। পেল্লাদের ঘরে এসে দেখে পেল্লাদের সুন্দরী বউ। সে আবার নজর দেয়, কোন নজর দেয় কার দিকে? পেল্লাদের বউয়ের দিকে। তখন পেল্লাদ তাকে বাধা দিলে, ওই আমরা দরজা লাগাই না, দরজা লাগানোর জন্য দেখবা আর একটা কাঠ থাকে, ওই কাঠ দিয়ে পেল্লাদের পিঠে আহত করে আবার সে পালায় চলে যায়। সে কতটা দুর্দশা দেখছো? এখানেই শেষ নয়, না হাতে কোপ খায়। এরপর পেল্লাদের এখান থেকে পালায় সে চলে যায় এক নতুন এলাকায়, শহরে। হাতটা একটু ভালো হয়, শহরে যায়। শহরে গিয়ে ভিক্ষা করতে যায়। এখন ধরো এটা বিখ্যাত ভালো স্পট, এখানে যারা ভিক্ষা করে তারা ভিক্ষুরে এখানে বসতে দেয় না, ভিক্ষুরে তারা দূরে বসতে দেয়, কারণ এখানে ভিক্ষুক সমিতি আছে। এই সমিতির সভাপতি আছে, সেক্রেটারি আছে, তারা ভিক্ষুকে বসতে দেয় না, কারণ এখানে তাদের একটা সিন্ডিকেট, ভিক্ষুক সিন্ডিকেট। কারণ সে দূরে বসে কিন্তু ভালো ভিক্ষা পায় না। তখন সেই তার যে হাতটা ভালো হয়ে গেছিল, সেই ভালো হাতটাকে সে আবার তোমার খুঁচায় খুঁচায় আবার কি বানায়, কাঁচা বানায়। কারণ কাঁচা বানাইলে ওখানে মাছি উড়ে, ভিক্ষা বেশি পাওয়া যায়। বুঝতে পারছো? ভিক্ষা বেশি পাওয়া যায়, সেই ভালো হাতটাকে আবার নষ্ট করে, নষ্ট করে ভিক্ষা বেশি ইনকাম করে। কিছুদিন পর এখানে একটা নায়িকা থাকে পাচি, ও থাকে ঘোরা, পা সমস্যা। তার আবার নজর পড়ে নারীর দিকে, মানে তার লোভী দুইটা, টাকা আর নারী। এবার সে পাচির দিকে নজর দেয়, পাচির সাথে সে মেশার চেষ্টা করে। এবার পাচির সাথে মিশতে মিশতে পারে, সে জানে যে পাচি এতদিনে 2 ঝোলা পয়সা জমাইছে, মানে অনেক টাকা পয়সা তার জমছে। তাহলে বিকুর দিকে লোভ আছে, আবার বিকুর পাচির দিকে লোভ আছে। এবার পাচি বলে পাচি মেরেমি, পাচি বলে না আই হ্যাভ এ বয়ফ্রেন্ড, আমার কি আছে, বয়ফ্রেন্ড আছে। এখানে যে ভিক্ষুক সমিতির সভাপতি তার সাথে পাচি রিলেশন, তারা দুজনে আবার একই সাথে লিভ টুগেদার করে, বিয়ে করে নাই কিন্তু একসাথে তারা থাকে, পাচি আর এই ভিক্ষুক সমিতির সভাপতি। যাই হোক, এক রাতে সে যায় পাচির ঘরে। পাচির ঘরে গিয়া এই যে প্রেমিক আছে, প্রেমিক যে বাধা দেয়, পাচি বলে পাচি ওঠ ওঠ, টাকা পয়সা লো ভাগ। পাচি যাইতে রাজি হয় না। চাপাচাপি এক পর্যায়ে প্রেমিক বাধা দেয়, তখন ঘরে একটা শাবল থাকে, শাবলের কোপ দিয়ে প্রেমিকের মেরে ফেলে। প্রেমিকের মেরে ফেলার পর কাছে যে দুইটা ঝোলা আছে না, ওই ঝোলা দুইটা এক কান দিয়ে নেয়। আরেকটা হাত আছে না ভাঙা ভাঙা, ওই ভাঙা হাত দিয়ে পাচি দেয়, ভাঙা হাতে দুইটা ঝোলা নেয়। আরেকটা হাত খালি থাকে, ওই হাতে পাচি তো হাঁটতে পারে না, ওই হাতে পাচি কি কোলে নেয়। অর্থাৎ এক কোলে পাচি, আরেক কোলে তার সম্পদ। এই দুইটা নিয়ে ভিখু আবার নতুন উদ্দেশ্যে রওনা দেয়। তাইলে দেখো কতটা দুর্ধর্ষ হইতে পারে একটা মানুষ। আর এখানেও কি ফ্রয়েডিয়াজম আর লিবিডো চেতনা আছে নাকি নাই বলতো? আছে নাকি নাই? আছে। তাহলে এই যে দেখো মানিকের উপন্যাস বলো, পদ্মা নদীর মাঝি বলো, এই যে প্রাগৈতিহাসিক বলো, পুতুল নাচের ইতি কথা বলো, সব কিন্তু সেই লেভেলের। মানে তুমি এগুলোর ভিতরে বললে অবাক হয়ে যাবা, মনে হয় যেন সব সত্য ঘটনা ঘটছে, এরকম মনে হয়। তাই বাংলাদেশের শ্রেষ্ঠ ঔপন্যাসিকেরা মানিক বন্দ্যোপাধ্যায়, মনে রাখতে হবে, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ওকে, তাহলে মানিক পারবে না? হুম, মানিক সম্পর্কে কি টুকটাক ভালো জানা হইলো? প্রাগৈতিহাসিক মানে হচ্ছে ইতিহাসের আগের ঘটনা, অনেক প্রাচীন ঘটনা, তো এই জন্য লিখছে প্রাগৈতিহাসিক। ওকে ওকে ওকে, এখানে শামসুন্নাহার সম্পর্কে যা পড়া আমরা পড়ে গেছি, আর কিছু পড়ার দরকার নেই। এখানে শামসুন্নাহারের কিছুই পড়ার দরকার নেই, বুঝতে পেরেছো? যদি মন চায়, নজরুলের প্রতি ভালোবাসা ছিল তো তাই এটা পড়তে পারো, নজরুলকে যেমন দেখেছি। বিভূতিভূষণকে তো অনেকেই কি বলে। আচ্ছা, বিশুদ্ধ কিছু পড়ার দরকার নেই, খালি উর্বশী আর্টেমিস পড়ো, ঠিক আছে? এই উর্বশী আর্টেমিস একটা কবিতা আছে। উর্বশী মানে হচ্ছে হিন্দুদের, হিন্দু ধর্মে জানো যারা স্বর্গের ডান্সার, স্বর্গের নৃত্যশিল্পী, তারা হচ্ছে উর্বশী। আর গ্রিক ধর্মে যারা স্বর্গের দেবী তারা হচ্ছে আর্টেমিস। উর্বশী আর্টেমিস সুন্দরী, দুজনই সুন্দরী। বুঝতে পেরেছো? আমি আপন মনের মাধুরী মিশিয়ে করেছি যে অবয়ব, খুঁজেছি অহর্নিশ, কোথা কোথা সেই প্রিয় ভাষিনী, কোথা সেই আর্টেমিস। একটা বিখ্যাত চরণ আছে এখানে। আমি আপন মনের মাধুরী মিশিয়ে করেছি যে অবয়ব, খুঁজেছি অহর্নিশ, কোথায় কোথায় সেই প্রিয় ভাষিনী, কোথায় সেই আর্টেমিস। উর্বশী আর্টেমিস কবিতা। বুঝতে পেরেছো? আজকে কবিতা তো প্রচুর, অনেক বড়। এত কিছু পড়ার দরকার নেই, তুমি শুধু শুধু এটা পড়ো, উর্বশী আর্টেমিস, এখানে আর কিছু পড়ার দরকার নাই। ওকে? বিষ্ণুদের আর বিষ্ণুদের পরিচয়, বিষ্ণুদের পরিচয় ইয়াটা পড়তে হবে, পত্রিকাটা, এই পত্রিকাটা পরীক্ষা আসে। পরিচয় পত্রিকাটিকার বিষ্ণুদের। আবু জাফর ওবায়দুল্লাহ, এর বলে দেই। ধরো মুক্তি, তুমি ভাই বলো আবু জাফর ওবায়দুল্লাহ একজন মুক্তি। মুক্তির একজন স্বামী ছিল, স্বামীর নাম কি? শঙ্কর। মুক্তির স্বামীর নাম ছিল কি? শঙ্কর, শঙ্কর সংকীর্তন। মুক্তির ছিল এক স্বামী, তার নাম ছিল কি? শঙ্কর সংকীর্তন। আর এই স্বামীটাকে একসময় কি করেছে? পরিত্যক্ত, পরিত্যক্ত করেছে। পরিত্যক্ত স্বামী, স্বামীটাকে একসময় করেছে পরিত্যক্ত, মানে কি ডিভোর্স দিয়েছে। তাহলে মুক্তির স্বামী শঙ্কর তাকে কি দিয়েছে? ডিভোর্স দিয়েছে। আর ডিভোর্স দেওয়ার ফলে শুধু ডিভোর্সই দেয় নাই, তাদের যে ঘর ছিল, ঘরের মাঝখানে কি দিয়েছে? দেয়াল। তাহলে মুক্তি ছিল স্বামী শঙ্কর, সে তাকে পরিত্যক্ত বা ডিভোর্স দিয়েছে, ঘরের মাঝখানে দিয়েছে কি? দেয়াল। এখন দুই পাশে দুইজন, একজনে মনে করো কান্নাকাটি, কান্নাকাটি না কেমনে যায় না, একজনে পদ্মা মেঘনা যমুনা বানায় ফেলতেছে। দেয়ালে দুই পাশে বসে একজন কান্নাকাটি করে নাকি অন্য কিছু করে পদ্মা মেঘনা যমুনা বানায় ফেলছে। আর আরেকজন বসে বসে কি করে? আরেকজন বসে বসে বই পড়ে, বাওয়াল ঘরের উপাখ্যান। তাহলে বুঝতেই পারছো, দেয়াল দেওয়ার পর ঘরের দুই পাশে একজন কান্নাকাটি করে, মহিলা মানুষ কান্নাকাটি করে পদ্মা মেঘনা যমুনা বানায় ফেলছে, আরেকজন বাওয়াল ঘরের উপাখ্যান বসে বসে বই পড়তেছে। তাহলে এক ছিল মুক্তি, তার ছিল স্বামী শঙ্কর, সেটাকে পরিত্যক্ত মানে ডিভোর্স দিয়েছে, ঘরের মাঝখানে দিয়েছে দেয়াল। দেয়াল দেওয়ার পর দুজনের দুই অবস্থা, একজন কান্নাকাটি করে, মহিলা মানুষ পদ্মা মেঘনা যমুনা বানায় ফেলছে মুক্তি, আর অপরদিকে আরেকজন বাওয়াল ঘরের উপাখ্যান করে কি সময় কাটাচ্ছে। আর এটা করতে পারো এক নম্বর রাজেন ঠাকুর গল্প, গল্পগুলো তারপর ইম্পর্টেন্ট। রাজেন ঠাকুর একদিন তীর্থযাত্রা করছে। কখন তীর্থযাত্রা করছে? শেষ রাত্রির তারার আলোতে, শেষ রাত্রিতে সে তীর্থযাত্রা করছে। এমন সময় জীবন, জীবন নামে একজন থাকে, এখানে একটা ইয়ে আছে, গল্প আছে, সেই গল্পটা এখানে দেয় নাই, সেটা হচ্ছে এই গল্পটার নাম মনে হয় নেংটি। এমন সময় জীবন নামে একজন তার নেংটি টেনে ধরবে, একটা গল্প আছে তার।
যাই হোক আমরা তার বেশি পড়বো না। বেগম সুফিয়া কামাল এটা আমার বলার কিছু নেই, তোমরা সবাই পারো, ঠিক না? তাহলে বলো তো বহালগড়ের আবু জাফর শামসুদ্দিনের বাড়ি ছিল গাজীপুর, তাহলে বহালগড়ের উপাখ্যান কার? বহালগড়ের উপাখ্যান কার? আবু জাফর শামসুদ্দিন। প্রথম একটা যমুনা কার? প্রথম একটা যমুনা আবু জাফর শামসুদ্দিন, তাই না? অদ্বৈত মূল্যবর্মন 83টি নদীর নাম, আর কিছু করার দরকার নাই। সমস্যা নেই, কিছুই করা লাগবে না, সমস্যা নেই, এটা আসে আমাদের স্বপ্ন ফসলের সুষম বন্টন, নাগরিক কবুল। এর সব পড়তে হবে, সব, এর সব পড়বা, সব, সব বিশেষ করে এই আইটেমটা পড়বা আর এই আইটেমটা পড়বা, এগুলো পড়লে না পড়লে চলবে। এটা পড়া লাগবে না আর এটা পড়া লাগবে না, কিন্তু বাকি সবগুলা এর পড়তে হবে। আমরা এই জায়গায় চলে আসছি তার উপরে উপন্যাস। এখানে শওকত ওসমানের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট উপন্যাস আমাদের পড়তে হবে, যেটা সেটা হচ্ছে জাদু জানে, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস জাদু জানে। এটা দেখো জাদু জানে কি কি, জাদু জানে শওকত ওসমান জাদু জানে। শওকত ওসমান জাদু জানে তার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, তার বিখ্যাত উপন্যাস জননী। তারপর হচ্ছে তার বিখ্যাত উপন্যাস দুই সৈনিক। জলাঙ্গি, জলাঙ্গি হচ্ছে তার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, জননী নয়, জলাঙ্গি। জলাঙ্গি, দুই সৈনিক, জাহান্নাম হতে বিদায়, জাহান্নাম হতে বিদায়, জাহান্নাম হতে বিদায়, আর নেকড়ে অরণ্যে। এই দুইটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি, সংক্ষেপে বলে দিচ্ছি। অন্য পৃষ্ঠা লিখি শওকত ওসমান জাদু জানে, এটা পড়বা শওকত ওসমান জাদু জানে। তার 71 মুক্তিযুদ্ধের উপন্যাস, এটাই বেশি আসে তার। একটা উপন্যাস হচ্ছে তার জলাঙ্গি, জলাঙ্গি মানি তো বাংলাদেশ, যার সারা অঙ্গে অঙ্গে জল তাকে কি বলা হয়? জলাঙ্গি, তাই না? দুটো হচ্ছে দুই সৈনিক, দুই সৈনিক। আর যত হচ্ছে জাহান্নাম হতে বিদায়, এটা পরীক্ষা আসে, জাহান্নাম নাকি জাহান্নাম, এটা জাহান্নাম হবে, জাহান্নাম হতে বিদায়। আর নেকড়ে অরণ্যে, ঠিক আছে? নেকড়ে ও অরণ্যে, এই নেকড়ে ও অরণ্যে। ওকে, এখানে তোমরা জাহান্নাম হতে বিদায় হচ্ছে মুক্তিযুদ্ধের উপর প্রথম উপন্যাস, জাহান্নাম হতে বিদায়, এটা প্রথম, মনে রাখবা। নেকড়ে অরণ্যের বিষয়বস্তু কি বলতে পারো? নেকড়ে হচ্ছে পাকিস্তানিরা, নেকড়েদের অরণ্যে। এই উপন্যাসটার বিষয়বস্তু দেখা যায়, এই উপন্যাসটার বিষয়বস্তু হচ্ছে শুরু হয়েছে এভাবে যে যেখানে শত শত মানুষ মানুষের উপর মানুষ করে আছে, কারো মেয়েদের মেয়েদের কথা বলা আছে, যাদের কারো শরীরে কি নেই, কাপড় নেই, শীতের রাত, এই নেকড়েরা, নেকড়ে মানে হচ্ছে পাকিস্তানি সৈন্যরা, খান সেনারা, পাক সেনারা, এই মেয়েদের, নেকড়েদের অরণ্যে মেয়েগুলা বন্দী, শীতের রাত, এদেরকে উলঙ্গ করে রেখেছে, কেউ ধর্ষিত, কারো মানে বাজে ভাবে কি বলবো বলতে পারছি না, যাক বলা যাবে না, কি করছে সেটা তো বুঝতে পারছো তোমরা সবাই। এই যে মেয়েরা যে বন্দী অবস্থায় আছে, মেয়েদের উপর নির্যাতনের যে কাহিনী পাক সেনাদের, সেই কাহিনীর বিষয়বস্তু হচ্ছে নেকড়েদের অরণ্যে, নেকড়ে অরণ্যে। তাহলে তোমাদের বলতে হবে যদি কখনো আসে তাহলে আসবে নেকড়ে কারা, বলো নেকড়ে কারা? পাক সেনারা, নেকড়ে হচ্ছে পাক বাহিনী। স্লাইড কি দেখা যাচ্ছে না? স্লাইড দেখা যাচ্ছে না বলো তো? না, কি বলো? স্লাইড দেখা যাবে না কেন? দাঁড়াও দেখতেছি। ইউর স্ক্রিন শেয়ার ইজ বিং পজড। টাইম ওভার মনে হয় 9টা ওভার হয়ে গেলে মনে হয় আর স্লাইড দেখা যাবে না, এরকম কি না? নিহারি আটকে আছে হ্যালো স্লাইড। ভাইয়া, হ্যাঁ হয়তো বলো ভাই। একটু ডিভাইসের মনে হয় একটু ট্রাবল আছে, কিন্তু যদি টাইমের সাথে তোমার স্লাইডে তোমাকে দিবি। আচ্ছা আচ্ছা, ও রিজিউম শেয়ার, ও শেয়ার রিজিউম, এবার ওকে? এবার ঠিক আছে ভাইয়া, হ্যাঁ। একটু আগে রিজিউমের এখানে চাপ পড়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ওকে, ক্লিয়ার। তাহলে দেখো শওকত ওসমান জাদু জানে, জলঙ্গি, জলঙ্গি মানে হচ্ছে জলঙ্গে যা, বাংলাদেশ নদীমাতৃক দেশ তো, তাই বাংলাদেশের নাম জলঙ্গি, এটা মুক্তিযুদ্ধের। এই উপন্যাসের বিষয়বস্তু জলের কারণে যে আমরা অনেক সুবিধা পাইছি, সেই বিষয়টাই মুক্তিযুদ্ধের সময় জল যে আমাদের অনেক উপকার দিয়েছে, সেটার বিষয়বস্তু হচ্ছে জলঙ্গি। আর নেকড়ে অরণ্যের মধ্যে হচ্ছে, নেকড়ে হচ্ছে পাকিস্তানিরা, পাক সেনারা আমাদের নারীদের উপর যে অত্যাচার করেছে, সেই নারীদের উপর অত্যাচারের কাহিনী রচিত হচ্ছে তোমার নেকড়ে অরণ্যে। বিশেষ করে নারীদেরকে যে শীতের রাতে তোমার কাপড় ছাড়া কিভাবে মানুষের উপর মানুষ ফেলে রেখেছে, কি ভয়ঙ্কর ভাবে খাবার দেয়নি, অত্যাচার করেছে, কারো তোমার কান ছেঁড়া, কারো ঠোঁট ছেঁড়া, কারো আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ সেন্সিটিভ অঙ্গ প্রত্যঙ্গ ছেঁড়া অবস্থা, এইসব তুলে ধরা আছে নেকড়ে অরণ্যতে। আর জাহান্নামতি বিদায়ের মধ্যে দেখা যায় এক মাস্টার থাকে, মাস্টারের নাম মাস্টারের নামটা হচ্ছে গাজী রহমান, এটা পরীক্ষা আসে তার নামটা। এই গাজী রহমান টার্গেট থাকে, সেনাবাহিনীর টার্গেট, কারণ তখন তো সাররা বেশি জনপ্রিয় ছিল। সেই গাজী রহমান সেনাবাহিনী টার্গেট হওয়ার পর তিনি পালায় যায়। তিনি পালায় যাইতে গেলে একটা নৌকা দিয়ে পালায় যায়, কখনো হেঁটে পালিয়ে যায়। এই যে পালায় যাওয়ার সময় তিনি যে সমস্ত কাহিনী, নৌকার মধ্যে আরো অনেক থাকে, সেই অনেকের কাছ থেকে যে সমস্ত কাহিনী তিনি শুনেন, এই কাহিনী নিয়ে রচিত হয়েছে গাজী রহমানের পালানো। পালানোটাই হচ্ছে এই উপন্যাসের বিষয়বস্তু। তবে পালাইতে পালাইতে হচ্ছে অনেক ঘটনা ঘটে। পালাইছে কি মানে শান্তিতে পালাইতে পারছে? গাড়ি বাড়ি ছিল? গাড়ি ছিল না। কিভাবে কিভাবে পালাইছে? পায়ে হেঁটে, দৌড়ায়, নৌকা দিয়ে, কত কষ্ট করে মানুষ পালাইছে বাংলাদেশ থেকে। পালায় যে ভারতে যাবে, সেই কাহিনী নিয়ে রচিত হয়েছে জাহান্নাম হতে বিদায়। অর্থাৎ পাকিস্তানের আন্ডারে বাংলাদেশ, তখন তিনি জাহান্নামের সাথে তুলনা করেছেন। আর সেই জাহান্নাম হতে গাজী রহমান পলায়ন করতে চেয়েছেন। তবে গাজী রহমান শেষ দিকে বলেছেন, আবার আসিব ফিরে, জীবন দাসের কবিতা তিনি উচ্চারণ করেছেন, আবার আসিব ফিরে ধান সেই চিত্রে, এই বাংলায়। এই উপন্যাসের মধ্যে এই কবিতাটি ব্যবহৃত হয়েছে। এই হচ্ছে গাজী রহমান জাহান্নাম হতে বিদায় নিতে চেয়েছেন। এই চ্যাপ্টারটা খুবই খুবই ইম্পর্টেন্ট উপন্যাস। এই চ্যাপ্টারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর দ্বিতীয় গুরুত্ব দিতে হবে কৃতদাসের হাসি। যদি তোমরা কৃতদাসের হাসি পারো তাহলে আমি কৃতদাসের হাসি বলবো না, যদি না পারো তাহলে আমি শুধু এটা বলে আজকে ক্লাসটা শেষ করে দেব। তোমরা কি কৃতদাসের হাসির বিষয়বস্তু, এটা একটা রূপক, কেন রূপক এটা বুঝো? লিমা থ্যাংক ইউ, তানভীর বুঝো, থ্যাংক ইউ, অধিকাংশ বলছো বুঝো না, তাহলে আমি সংক্ষেপে বলেছি কৃতদাসের হাসি রূপক, এবং কৃতদাসের হাসিটাই বেশি আলোচ্য বিষয়, তার সবচেয়ে বিখ্যাত বিষয় উপন্যাস। কৃতদাসের হাসিটা হচ্ছে তোমার আইয়ুব খানের আমলে লেখা, আইয়ুব খানের সমালোচনা করে লেখা। এই আইয়ুব খানের মধ্যে প্রধান যে বাগদাদের কাহিনী, কাহিনী বাগদাদের, কিন্তু ইঙ্গিত করা হয়েছে আইয়ুব খানকে। বাগদাদের খলিফা হারুন আর রশিদ, বাগদাদের খলিফা হারুন আর রশিদ, সে থাকে খলিফা, তার একটা কৃতদাস থাকে, কৃতদাস হচ্ছে তাতারি। এই কৃতদাস তাতারির সাথে মেহেরজানের সাথে তোমার প্রেম হয়, প্রণয় হয়, এবং তাদের বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পর তাতারি আর মেহেরজান একদিন রাতের বেলা হাসাহাসি করছিল প্রচন্ড আনন্দে, যেহেতু বিয়ে হয়েছে তাদের। খলিফা হারুন আর রশিদ পাশ দিয়ে যাচ্ছিল, তখন তাদের এই হাসি শুনে হারুন আর রশিদ বলল তার লোকদের, দেখো তো ভিতরে কি হাসি, গিয়া দেখলো কৃতদাসের হাসি। তখন হারুন আর রশিদ বলল, এই হাসি তো প্রচন্ড সুখের হাসি, হৃদয় থেকে উচ্চারিত হাসি, কিন্তু আমি কেন আসতে পারি না? এত বড় খলিফা আমি, আমার কিসের অভাব নেই, সবকিছু আছে, শত শত দাসী আছে, কিন্তু আমার হৃদয়ে হাসি নেই। তখন সে মনে করে এই মেহেরজানের কারণে, মেহেরজানকে পেয়েই তাড়াতাড়ি এসেছে। সুতরাং হারুন আর রশিদ জোর করে নিয়ে যায় কাকে? মেহেরজানকে। এবার সে তাড়াতাড়ি বলে, তাড়াতাড়ি তোমার এই হাসি শুনে আমি প্রীত হয়েছি, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তোমাকে আমি আরো শত শত মেহেরজান দিব, কিন্তু তুমি হাসো, তোমার এই হাসি আমার ভালো লাগে। এখন বলেন মেহেরজানকে নিয়ে যাওয়ার ফলে তাড়াতাড়ি কি আর আসবে? তাড়াতাড়ি তো আর হাসে না, কেন লাগে? তাড়াতাড়ি আর হাসে না, তখন তাদেরকে চাবুক মারে, হাসে না, তাদেরকে বিশাল বড় অট্টালিকা দিয়ে দেয়, হাসে না, 100 দাসী দেয়, তাড়াতাড়ি হাসে না, তখন তাদেরকে মারতে মারতে প্রহার করতে 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 তাকে মৃত্যুর মুখে ফেলে দেয়, তখন সে হাসে না। এবার এটার সাথে আইয়ুব খানের সম্পর্ক কি? এই আইয়ুব খান হচ্ছে হারুন আর রশিদ, কিন্তু আইয়ুব খান এটা বুঝতে পারে না যে আইয়ুব খানকে এই উপন্যাস দিয়ে বাস দেওয়া হয়েছে। আইয়ুব খান ভাবছে বাগদাদের কাহিনী, মুসলমানের কাহিনী, কত সুন্দর কাহিনী শওকত ওসমান লিখেছেন, এবং শওকত ওসমানকে আইয়ুব খান আদমজী পুরস্কার দিয়ে দিয়েছে। তাই পরীক্ষা আসে শওকত ওসমান আদমজী পুরস্কার পেয়েছেন কোন উপন্যাস লিখে, তাহলে কি অ্যান্সার হবে? কি অ্যান্সার হবে? কৃতদাসের হাসি, কৃতদাসের হাসি লিখে তিনি আদমজী পুরস্কার পেয়েছেন। পরে লেখকে নিজে অবাক হয়েছে, লেখকে নিজে অবাক হয়েছে যে আমি আইয়ুব খানকে বাস দিয়ে এই উপন্যাস লিখলাম, অথচ এই উপন্যাসের মাধ্যমে আমি কি পেয়ে গেছি? এই উপন্যাসের মাধ্যমে আমি আদমজী পুরস্কার পেয়ে গেছি। আইয়ুব খান বুঝতেই পারলো না যে হারুন আর রশিদ অত্যাচারী শাসক দ্বারা আইয়ুব খানকে বোঝানো হয়েছে, এই জন্য এটাকে বলা একটা রূপক, এটা একটি রূপক উপন্যাস। তাহলে ঠিক আছে, তাহলে তোমরা মনে হয় আজকে এত পড়া, তুমি চিন্তা করো, এখানে কম হলেও 2000 বইয়ের নাম আজকে দিয়ে দিছে। এটা পড়ার দরকার নাই, যেহেতু তিনি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, তার পরীক্ষা আসবে না বলতেই পারো। সিকান্দার আবু জাফর এইটুকু পড়বা, আর কিছু পড়বা না।
আব্দুল হাই এই বিলেতে 750 দিন তোর মতো রাজনীতির ভাষা। তাই তোমরা সবাই ভালো থেকো। আজকে আমাদের পড়া কি এখানেই শেষ হলো। অনেক সময় কি করব 30 জন লেখক যদি এক স্লাইডে থাকে। ভালো থেকো। আল্লাহ